কাস্টমসের প্রধান কাজ হল রাজস্ব আদায়। আজকের এই আন্তর্জাতিক কাস্টমস দিবস 2026 উদযাপনের এই চমৎকার আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি বরিশাল কমিশনারেটের সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সাথে এই সুন্দর সময়োপযোগী এবং তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানটি এত একটা বিফিটিং ভাবে উদযাপনের জন্য আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমার পূর্ববর্তী বক্তাদের কথা জেনেছেন যে কাস্টমস দিবসটি শুধু একটি আনুষ্ঠানিকভাবে দিবস পালন হয়, এটা আন্তর্জাতিকভাবে পালন করা হয় এবং কাস্টমস যে কাজগুলো করে সেগুলো আমরা জানতে পারি এবং তাদেরকে আমরা তাদের দায়িত্বশীলতা, পেশাদারিত্ব এবং তাদের অবদানকে আমরা ভালোভাবে জানতে পারি। বাংলাদেশ যেহেতু কাস্টমস যে অর্গানাইজেশন আছে সেটা সদস্য প্রতি বছর এই দিনটি পালন করা হয়ে থাকে এবং আমার জানা মতে বরিশালে এটা প্রথমবার মতো বড় আকারে পালন করা হচ্ছে এবং এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা কাস্টমসের ভূমিকা, তাদের চ্যালেঞ্জ এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সেগুলো সম্পর্কে জানতে পারছি। এবছর যে প্রতিপাদ্য কাস্টমস প্রোটেক্টিং সোসাইটি থ্রু ভিজিলেন্স এন্ড কমিটমেন্ট, সহজভাবে বাংলায় বললে সমাজকে সুরক্ষিত রাখতে সতর্ক প্রহরায় অঙ্গীকারাবদ্ধ কাস্টমস, এটি একটি আমাদের অনেকের জন্য এটি একটি নতুন দিক উন্মোচন করে। কারণ আমরা জেনারেলি জানি যে কাস্টমসের প্রধান কাজ হল রাজস্ব আদায় এবং অধুনা কয়েক বছর ধরে ট্রেড ফেসিলিটেশন অর্থাৎ ব্যবসাকে সহজ করা তাদের কাজের তালিকার মধ্যে এসছে। কিন্তু এইবারে যে প্রতিপাদ্য এটা তাদের একটা থার্ড ডাইমেনশন, একটা খুব ইম্পর্টেন্ট ডাইমেনশন, যে তারা কিভাবে আমাদের সমাজকে সুরক্ষাতে কাজ করছেন, কিভাবে এই যে আমরা অনেকে এক্সপ্লেন করেছেন যে অবৈধ অস্ত্র তারা আনতে দিচ্ছেন না, অবৈধ মাদক আনতে দিচ্ছেন না এবং কোনো কোনো ক্ষেত্রে পরিবেশের জন্য যে প্ল্যান্টস বা এনিমালসগুলো ক্ষতিকারক হতে পারে সেগুলোকে তারা ফার্স্ট লাইন অফ ডিফেন্স, একটা দেশে ঢোকার সময় ফার্স্ট লাইন অফ ডিফেন্স হলে কাস্টমস। তো তাদের এই ভূমিকার জন্য আমরা সবাই তাদেরকে একটা ধন্যবাদ জানাই। অনেকেই জানি যে আমাদের ব্রিটিশ যে সিভিল প্রশাসন সেটা শুরু হয়েছিল কিন্তু কাস্টমস কে। আমাদের যে জেলা পর্যায়ে যে ডিসি ওরা কিন্তু কাস্টমস অফিসার হিসেবে এসেছিল, পরবর্তীতে তাদের সাথে অন্যান্য প্রশাসনিক দায়িত্ব যোগ হয়েছে। অর্থাৎ কাস্টমস অর্গানাইজেশনটা অনেক পুরাতন। আপনারা তো শুনেছেন যে আমি নৌবাহিনীর অফিসার, আমরাও অনেক সময় কাস্টমস অফিসারের ডিউটি পালন করি, কারণ আমাদের বেস লাইন থেকে 24 নটিক্যাল মাইল পর্যন্ত সমুদ্রের দিকে যে জায়গা এটাকে বলে কন্টিগুয়াস জোন এবং এখানে কাস্টমসের যে রুলস গুলো আছে সেগুলো ল্যান্ডে যেমন প্রযোজ্য এই কন্টিগুয়াস জোনেও একইভাবে প্রযোজ্য। তো সেটাকে এটা ইমপ্লিমেন্ট করবে সেখানে, যেহেতু আমাদের কাস্টমসের এখনো ওই সক্ষমতা গড়ে উঠে নাই, সেজন্য এই দায়িত্বটা কোস্টগার্ড এবং নেভিকে দেওয়া আছে। যদি প্রয়োজন হয় কোস্টগার্ড এবং নেভি কাস্টমস অফিসারের দায়িত্ব পালন করবে এই কন্টিগুয়াস জোনে। কাস্টমস প্রশাসন একটা দেশের অর্থনৈতিক কাঠামো অন্যতম মূল। তারা রাজস্ব আহরণ করেন, বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রণে তাদের ভূমিকা আছে, আমদানি রপ্তানিতে ডিসিপ্লিন বজায় রাখা, অবৈধ বাণিজ্য চলাচলের প্রতিরোধ এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা, সব ক্ষেত্রে তাদের ভূমিকা আছে। বাংলাদেশ কাস্টমস একটা দক্ষ প্রতিষ্ঠান, আপনারা জানেন দীর্ঘদিন ধরে তারা কাজ করছেন এবং তাদের দক্ষতার প্রমাণ অনেকবারই দেখেছে। এটা যেমন আমাদেরকে স্যাটিসফ্যাকশন দেয়, এই সন্তুষ্ট পাশাপাশি আজকের এই কাস্টমস দিবসে আমাদের মনে একটা প্রশ্নও জাগে যে এই কাস্টমস আমাদের আগামী দিনের জন্য তৈরি কিনা, আগামী দিনের যে বাণিজ্য এবং রাজস্ব ব্যবস্থা সেটার জন্য আমরা তৈরি কিনা। এই প্রশ্নের একটা সাইড হলো সেটা কতটুকু জনবান্ধব হয়েছে এবং জবাবদিহিমূলক হয়েছে। একটা দক্ষ, আধুনিক ও স্বচ্ছ কাস্টম ব্যবস্থা ছাড়া কোনো দেশই টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে পারবে না। আজকের এই অনুষ্ঠানটা যদিও মূলত কাস্টমস দিবস উদযাপন, কিন্তু অনেক বক্তাই পায়রা বন্দর সম্পর্কে কথা বলেছে, পায়রা বন্দর সম্পর্কে একটা প্রেজেন্টেশনও দেওয়া হয়েছে এবং আমাদের একজন বিশেষ অতিথি জনাব এবাদুল হক ভাই, উনি
পায়রা বন্দরের কাছে বেশ কিছু দাবি দেওয়া এই সুযোগে পেশ করেছি। আমি এগুলো জবাব দিব পরে। আমি এই মুহূর্তে যেহেতু পায়রা বন্দরের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছি, আপনারা অবগত আছেন যে এটা আমাদের তৃতীয় সমুদ্র। শুধু সমুদ্র বন্দর বলে ভুল হবে, কারণ এটি আমাদের দক্ষিণাঞ্চলে, মূলত মধ্য দক্ষিণাঞ্চলের জন্য একটা উন্নয়ন সম্ভাবনার কেন্দ্রবিন্দু। আমি অনেকেই বলি যে এটা দেশের বৃহত্তম দারিদ্র বিমোচন প্রকল্প, কারণ আপনারাই বলেছেন যে এই অঞ্চলটা অবহেলিত ছিল। এই যে একটা পায়রা একটা বন্দর স্থাপন, এটার মাধ্যমে যে অর্থনৈতিক কর্মকাণ্ড, যে এমপ্লয়মেন্ট, যে সুযোগ সৃষ্টি হচ্ছে, সেটা আর কোনোভাবে সম্ভব না। এবং এই পায়রা বন্দরের জন্য ইনডাইরেক্ট ভাবে যে উপকার, আগে এখান থেকে যদি কুয়াকাটা যেতে হতো 5 থেকে 6টা ফেরি পার হতো, এখন সরাসরি যাওয়া যাচ্ছে, যদিও আরো রোডটাকে উন্নত করার অবকাশ আছে এবং হচ্ছে। এরকম এখানে যে দুটা বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, যদি পায়রা বন্দর না থাকতো সেটা হতো। এখানে একটা নৌবাহিনীর বড় বেজ রয়েছে, পায়রা বন্দর ছাড়া তো এই বেজের এখানে প্রশ্নে আসে না। এই ধরনের অনেকগুলো ইনডাইরেক্ট বেনিফিট একটার পর একটা, আপনারা যখন এখানে শিল্প স্থাপন হবে তখন দেখতে পারবেন যে এখানে কি হচ্ছে। আমাদের পায়রা বন্দরের যে শিল্প স্থাপনের জায়গা, এটা হলো চট্টগ্রাম ইপিজেড এর 3 গুণ বড়, প্লাস এটার সাথে আছে পটুয়াখালী ইপিজেড, সব মিলায় চট্টগ্রাম ইপিজেড এর 4 গুণ বড় ইপিজেড বা এখানে ইন্ডাস্ট্রিয়াল জোন হবে, যেখানে আপনারা বুঝতে পারছেন কি পরিমাণ এমপ্লয়মেন্ট জেনারেশন হবে।